নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল শেষ পর্যন্ত তিহার জেলে ফিরে গেলেন, সেই খবর দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। আপনাদের মনে নিশ্চিতভাবে প্রশ্ন আসছে, এই রাজ্যের সবথেকে বড় ক্রিমিনালটা কবে জেলে যাবেন? প্রশ্ন আসছে না মনে? আমারও মনে প্রশ্ন এসছে। তাই অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়াটা কিছুটা শান্তি দিচ্ছে, কিন্তু মূল শান্তিটা তখন বাঙালিরা আসবে যখন এই রাজ্যের সবথেকে বড় তোলাবাজ যে যুবকটি এই বাংলার রাজনীতিকে কলুষিত করছেন, সেই যুবকটি কবে শেষ পর্যন্ত জেলে যাবে। দেখুন, নির্বাচন মিটে গেছে, এক্সিট পোল হয়েছে, সারা বাংলা জুড়ে অশান্তি। কখনো ব্যারাকপুর, কখনো ভাটপাড়া, কখনো দমদম, কখনো উত্তর কলকাতা, কখনো দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গা থেকে যা যা রিপোর্ট পাচ্ছি, বিরোধীদের মাথা ফাটানো শুরু হয়েছে। ভাবুন তো, এরপর খুন খারাপিটা শুরু হবে। এই নির্বাচন গেলেই খুন খারাপিটা শুরু হবে। এবং সেই সময় দাঁড়িয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, সেই বিষয়ে ঢোকার আগে বড় কয়েকটা খবর আমার মনে হলো পেশ করা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, ইতিমধ্যে মিটিং করেছেন নির্বাচনের দিন তারা কীভাবে স্ট্র্যাটেজি সাজাবেন সেইগুলো নিয়ে। এবং স্বাভাবিকভাবে নির্বাচনের কাউন্টিংয়ে যেখানে তুল্যমূল্য যে আসনগুলো লড়াই হবে, সেখানে প্রেশার টেকনিক, প্রেশার ট্যাকটিক্স, বিভিন্নভাবে সরকারি লোকজনকে ক্ষমতায় কাজে লাগানো, পুলিশকে ক্ষমতায় কাজে লাগানো, সেই সঙ্গে নিজের দলের রাজনৈতিক দুর্বৃত্তদের কাজে লাগানো, তার স্ট্র্যাটেজি বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় খেপেছেন এক্সিট পোল নিয়ে। সরাসরি TV9-এর কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে টেলিফোনে বলেছেন, আমি এগুলো মানিই না, এগুলো পয়সা দিয়ে করানো হয়েছে, এগুলো মানি না। বলতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, তিনি অবান্তর কথা বলাতে PhD করেছেন অনেক দিন আগে, ফলে তিনি অবান্তর কথা বলবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু খুব ইন্টারেস্টিং, TV9 একমাত্র চ্যানেল যারা তৃণমূল কংগ্রেসকে অনেকগুলো সিট দিয়েছিল, অর্থাৎ সম্ভবত 23-17 এরকম একটা কিছু করেছিল। তৃণমূল 23 পেতে পারে বা 24 পেতে পারে, বিজেপি 17 পেতে পারে। রাতারাতি গত পরশু দিন রাত্রিবেলা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত নতুন করে তাদের অবস্থান জানান। 21টি পাবে বিজেপি, 20টি পাবে তৃণমূল। হয়তো দিদিমণির বকুনি খেয়েছেন, কে শেষ পর্যন্ত দিদিমণির কাছে আবার একটা টেলিফোনিক ইন্টারভিউ নিয়েছেন। যাই হোক, সেসব অন্য কথা। এসব সামগ্রিক ঘটনার আবহে আমাকে একটা জিনিস খুব ভাবাচ্ছিল, নিশ্চিতভাবে আপনাদেরও ভাবিয়েছে। ধরুন, এবারে এক্সিট পোল যদি মিলে যায়, যা ইঙ্গিত যা এক্সিট পোলে সারা ভারতবর্ষে অ্যাভারেজ 350-এর আশেপাশে। আমরা দেখছিলাম প্রায় 12টা এক্সিট পোলে, প্রত্যেকটা এক্সিট পোল 340 থেকে 370, 72, 75, 90, 390 পর্যন্ত উঠেছে। এই এক্সিট পোল যদি মিলে যায়, তাহলে বিজেপি তো সরকারে আসছে। ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, এবং মোদীজি এর মধ্যেই কয়েকটা বৈঠকও সেরে ফেলেছেন, যা সংবাদ মাধ্যমে আমরা পেলাম। এখন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী হন, বিজেপির যদি সরকার এসে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কী হবে? এটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। আমাকে এটা ভাবিয়েছে, এবং আমি আমার নিজস্ব কয়েকটি ছোট ছোট বিশ্লেষণ দিয়ে তারপর আমি সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম। বলেছিলাম যে এরপর মমতা কী অবস্থান নিতে পারে। তিনটে আমার নিজস্ব মনে হচ্ছে, তিনটে অবস্থান নিতে পারে। 1 নম্বর অবস্থান নিতে পারেন, ঝগড়াটা জারি রাখতে পারেন, অর্থাৎ সংঘাত এবং সংঘর্ষটা দিল্লির সরকারের সঙ্গে জারি রাখতে পারেন। এক। দ্বিতীয় কথা যেটা করতে পারেন, সেটা হচ্ছে সরাসরিতে বাংলার দোহাই দিয়ে কিছুদিনের জন্য এই সরকারের মধ্যে, সরকারকে বাইরে থেকে আমরা সমর্থন দিচ্ছি বলে ঘোষণা করে দিতে পারেন। অর্থাৎ এনডিএকে আমি সমর্থন দিচ্ছি বাংলার সাথে, ইন্ডিজোট তো ঘেঁটে দিয়েছি, ফলে এবার এনডিএকে একটু সমর্থন দিয়ে নিজের ব্ল্যাকমেলিং না বার্গেনিং করে নিজের সুযোগ সুবিধাগুলো আদায় করে নাও। দ্বিতীয়ত। আর তৃতীয় যেটা করতে পারেন, আমার যেটা মনে হচ্ছে সেটার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে যে বাইরে সংঘাত জারি রেখে ভেতরে কোনো না কোনোভাবে মেসেজ পাঠিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ফর্মুলা করে নিজের স্বার্থগুলোকে সিদ্ধ করে নেওয়া। এই সম্ভাবনাটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশি। আমি কেন বলছি বলুন তো? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হবে নরেন্দ্র মোদী, একটা বাচ্চা ছেলেও জানে। আমি বহুদিন ধরে আপনাদের কাছে বলেছি, যোগেন্দ্র যাদবকে আমি গতকাল আর খুঁজে পেলাম না। আমি চেষ্টা করলাম যোগেন্দ্র যাদবকে খুঁজতে, যে কোথাও কিছু বাইট দিয়েছেন কিনা। তিনি তো প্রথম বলেছেন 233-এ নেমে যেতে পারে বিজেপি, বলেছিলেন। যোগেন্দ্র যাদবের গতকাল বাইট কিছু পেলাম না। অরবিন্দ কেজরিওয়াল তিনি তো শ্রীঘরে চলে গেলেন, তিহার জেলে চলে গেলেন, 220-তে নামিয়ে দিয়েছিলেন বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 310 পেতে পারে ইন্ডিজোট, পরে প্রকাশ্য সবাই বলেছেন 320। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটকে 310টা কিংবা 320টা দিতে পারে। বিজেপি 200-র মধ্যে চলে যাবে, 200-র তলায় বান্ডিল হয়ে যাবে। আমরা শুনেছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। TV9-এর অনির্বাণ চৌধুরী যখন তাকে টেলিফোনে সাক্ষাৎকার নিলেন, তখন সেখানে বললেন যে আচ্ছা, মল্লিকার্জুন খার্গে, অনির্বাণ চৌধুরী জিজ্ঞেস করলেন, মল্লিকার্জুন খার্গে তো বলেছেন কংগ্রেসের সভাপতি যে ইন্ডিজোট 295টা পাবে, ইন্ডিজোট 295টা পাবে। আপনি দিদি কি বলছেন, কত পেতে পারে, মানে ইন্ডিজোট কত পেতে পারে? আমার মনে হচ্ছিল বলতেই পারেন 310, 320 বা 300, যাই হোক কিছু একটা বলবেন, কেন বিভিন্ন প্রকাশ্য জনসভায় তো তিনি বলেছেন।
হঠাৎ দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী গলার টোনটা ডাউন হয়ে গেল, বলে যে আমি তো বাংলার বাইরে কোথাও যাইনি, ফলে বাংলার বাইরের রিপোর্ট সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তো বাংলার বাইরে যাইনি, ফলে বাংলার বাইরে কোথায় কি রেজাল্ট হয়েছে আমি কিছু বলতে পারবো না। শটান গুটিয়ে নিলেন নিজেকে, বলতে পারলেন না যে ইন্ডি জোট কত পাবে, বলতে পারলেন না বিজেপি কত পাবে। এটা খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে খেয়াল করে দেখুন। তিনি বাংলার বাইরে যাননি বলে অনির্বাণ চৌধুরীকে দেওয়ার সাক্ষাৎকারে ইন্ডি জোট কত পাবে সেই তথ্যটা দিতে পারলেন না। কিন্তু পাশাপাশি একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাহলে তিনি প্রকাশ্য জনসভায় কিসের ভিত্তিতে বলেছিলেন? এই প্রশ্নটা অনির্বাণ চৌধুরীর করা উচিত ছিল, করলেন না। টিভি নাইনের সাংবাদিক তো বুঝতেই পারছেন তিনি দিদিকে চটাবেন না, তার অনেক ব্যক্তিগত কারণ আছে, আমি সেই আলোচনা এখানে ঢুকছি না। যে কোনো সাংবাদিক হলে জিজ্ঞেস করতে হবে আপনি তো প্রকাশ্য জনসভায় বলেছেন 320 ইন্ডি জোট পাবে, 310 ইন্ডি জোট পাবে, তাহলে কি সেটা কথার কথা কেন? আপনি তো বলছেন যে আপনি বাংলার বাইরে যাননি, তো বাংলার বাইরে যদি না গিয়ে থাকেন তো সেই জন্য আপনি ভারতবর্ষে ইন্ডি জোটের ফিগারটা আপনি বলতে পারছেন না, অথচ প্রকাশ্য জনসভায় বারবার বলেছেন, একবার বলেছেন, দুবার বলেছেন, সাংবাদিকদের সামনে বলেছেন, ক্যামেরার সামনে বলেছেন, সেটা সম্প্রচারিত হয়েছিল। তাহলে কি সেটা মিথ্যে বলেছেন? তাহলে কি সেটা বানিয়ে বলেছেন? না, তাহলে সেটা কি কথার কথা বলেছেন, নাকি নির্বাচনী বাজারে এরকম কথা বলতে হয় তাই বলেছেন? কিন্তু দুর্ভাগ্য যে অনির্বাণ চৌধুরী সেই প্রশ্নটা করার হিম্মতটুকু রাখলেন না। স্বাভাবিকভাবে খুব ইন্টারেস্টিং ইন্টারভিউটা আমি শুনেছি, আমি সেটা বাংলা মনে আপনাদের শুনিয়েছি। কিন্তু আমি আজকে যে বিষয়টাতে ফোকাস করবো যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় যাবেন। যে দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে কিন্তু শিওরের বিপদ। একটু কেন বলছি, এ রাজ্যে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কথাটা বলে গেছেন 4 জুনের পর কিন্তু আমরা আরও কঠোর হব এবং যারা চুরি করেছে, টাকা খেয়েছে, বাড়ির ভেতর থেকে টেনে বার করব, যাদের টাকা খেয়েছেন সেই টাকা ফেরত দেওয়ানোর ব্যবস্থা করবো। কে বলেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই কথাটাতে কার ঘাবড়ানোর কথা? যে চুরি করেছে তার ঘাবড়ানোর কথা। এখন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেরা তো চুরি করেছে, সারা বাংলার মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ জানেন, বিচারপতিরা জানেন, বারবার প্রমাণিত হয়েছে। ক্যাবিনেটের পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, আপনার কেষ্টমণ্ডল সকন্যা বডিগার্ড তিহার জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, এ রাজ্যের খাদ্যমন্ত্রী 10,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে ওই প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। 30 থেকে 34 জন লোকজন, এই সরকারের সঙ্গে যুক্ত লোকজন, তারা বিভিন্ন জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন শুধু করাপশনের চার্জে। ফলে কে চোর এ তো নতুন করে বলার দরকার নেই। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলেছেন যে যারা যারা চুরি করেছে সব ঘর থেকে বার করব, দিয়ে জেলে ঢোকাবো, আর তাদের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা সাধারণ মানুষকে ফেরত দেবো, দিস ইজ এ ক্লিয়ার মেসেজ টু দ্য স্টেট গভর্নমেন্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এরপরে যদি কেউ বোঝেন যে না এটা আমার জন্য নয়, তাহলে বলার কিছু নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ রাজ্যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছেন একটু খেয়াল করবেন। অমিত শাহ বলেছেন যে যারা এই চুরি ডাকাতি করেছে উল্টে লটকাবো, অর্থাৎ সোজা নয় উল্টো করে লটকাবো। এতে বেজায় খেপে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ও আমার পরিবারকে তাহলে উদ্দেশ্য করে বলা উল্টে লটকানো হবে, প্রতিবাদটা করেছেন। কিন্তু মেসেজ ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার যে ভারতবর্ষের সর্বশক্তিমান মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বলেছেন। এই কথা বলার পর স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসতে পারে, আপনাদের মনেও প্রশ্ন আসে, আমার মনেও প্রশ্ন আসে, তাহলে নির্বাচনের আগে এটার যে সবথেকে বড় ক্রিমিনালটাকে কেন জেলে পোড়া হলো না? প্রশ্নটা আপনার মনেও আসছে, আমার মনেও আসছে। কেজরিওয়াল যদি জেলে গিয়ে থাকে নির্বাচনের আগে, প্রচার সেরে আবার যদি তিনি জেলে চলে যান, তাহলে এরার যে ক্রিমিনালটা কেন জেলে গেল না? প্রশ্নটা আপনাদের মনেও এসছে। আমি কিন্তু উত্তরটা পেয়েছি, পরিষ্কার বলি। আমি কোন উত্তরটা পেয়েছি? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মেসেজটা ক্লিয়ার ছিল যে এরপরে বাকি অ্যাকশনগুলো হবে, কিন্তু কেন নির্বাচনের আগে হলো না? আমার যেটা মনে হয়েছে, নির্বাচনের আগে কোনো সিম্প্যাথেটিক গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচক মণ্ডলীর কাছে ভোটটা চাইতে যান, এইটা কিন্তু কেন্দ্রীয় সরকার চাননি। ফলত আলটিমেটলি সেই লিবার্টিটা দিয়েছেন, সেই স্বাধীনতাটা দিয়েছেন যে ঠিক আছে নির্বাচনী প্রচারটা শেষ করে নাও, তারপর তোমার হচ্ছে। কারণ তারপরে 2 বছর হাতে সময় থাকবে, 2026। এই 2 বছরের মধ্যে বিজেপির কাছে কিন্তু কোনো পিছু টান থাকবে না। অর্থাৎ সিম্প্যাথি গ্রাউন্ডে লোকসভা নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচন 2 বছর বাদে, এই সময়টা কিন্তু তাড়িয়ে উপভোগ করবে বিজেপি। কারণ অ্যাবসোলুট মেজরিটির দিকে যাচ্ছে। বিজেপি যদি অ্যাবসোলুট মেজরিটির দিকে না যেত, 230-40, 220-তে যদি আটকে যেত, তো বিভিন্ন আঞ্চলিক শক্তির ওপর যদি নির্ভরশীল হতে পারতো, তাহলে এতটা পাওয়ারফুল হতো না। কিন্তু যা এক্সিট পোল, সমস্ত এক্সিট পোল রিপোর্ট ভুল হয়ে যাবে। 350 থেকে 272, অনেকটা তফাৎ, প্রায় 75-এর তফাৎ, এতটা কমে 272-এর তলায় নেমে যাবে এমন সম্ভাবনা হওয়ার কোনো জায়গা নেই। কারণ প্রত্যেকটা এক্সিট পোল একদম 250-এর আশেপাশে বা 250 থেকে অনেকটা বেশি দিয়েছে। ফলত আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকারটা আসবে এবার, সেটা কিন্তু মোস্ট পাওয়ারফুল গভর্নমেন্ট হবে। এবং আমার নিজের বিশ্বাস অনেকগুলো ড্রাস্টিক অ্যাকশন কিন্তু ভারতবর্ষ বা দেখবে, যেমন পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসার কাজটাও এই পর্বে ইমপ্লিমেন্টেড হবে।
এবং এক দেশ এক আইন, এক দেশ এক নির্বাচন, ইউনিফর্ম সিভিল কোড, এগুলো কিন্তু প্রত্যেকটা ইমপ্লিমেন্টেড হবে আমার নিজের ধারণা। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে যদি আমার পরিবারের সদস্যরা যদি জেলে ঢুকতে শুরু করে, আমার রাজনৈতিক পরিবারের সদস্যরা যদি জেলে ঢুকতে শুরু করে, তাহলে আমার কী হবে? আর আমার কী হবে জায়গা থেকে 3টে সম্ভাবনা নিয়ে আমি আপনাদের সামনে পেশ করলাম। এক, সামনে লড়াই, পেছনে আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয়ত, সরাসরি এনডিএতে ঢুকে যাওয়া। তৃতীয়ত, সংঘাত সংঘর্ষ জারি রাখবো, যা কপালে আছে। সরকারটা তাহলে আর চলবে না, কেন সরকার ইকোনমিক্যালি ফল করে যাবে। আমি বলছি ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে সরকারটা পতন ঘটে যাবে। এত কোটি, কয়েক লক্ষ কোটি টাকা চুরি করেছে তো সরকারটা, ফলে ফাইন্যান্সিয়ালি সরকারটা কিন্তু শেষ পর্যন্ত পড়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অপশান কি, যদি এক্সিট পোল মিলে যায়, সেটাই নিয়ে আমার বক্তব্যটা আপনাদের কাছে পেশ করলাম। কিন্তু সাংবাদিক নির্মাল্য মুখার্জি এটা নিয়ে তাঁর মতামত দিয়েছেন শুধুমাত্র বাংলা বার্তায়, সেইটা এবার আপনাদের শোনাব। নির্মাল্যদা, খুব স্পেসিফিক প্রশ্ন। আর 24 ঘন্টা বাদেই শেষ পর্যন্ত রেজাল্ট বেরিয়ে যাবে। আর এদিকে এক্সিট পোলে দেখা যাচ্ছে প্রত্যেকটি রেজাল্টে, মানে প্রত্যেকটি এক্সিট পোল যে রিপোর্ট বেরিয়েছে তাতে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার আসছেন এক। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এমার্জ করছে বিজেপি। এখন এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রশ্ন, এই ক্ষেত্রে মমতা কি করবেন? ধরুন মোদী ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এবং হয়ে যাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গে বিজেপি প্রভূত পরিমাণ সিট নিয়ে এলো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কি হবে? তিনি কি এইভাবেই, মানে যেভাবে চলছেন সেভাবেই চলবেন, নাকি কোনো একটা আপোষের জায়গায় গিয়ে অন্য কোনো একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নেবেন? কিভাবে আপনি দেখছেন ব্যাপারটা? দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নেচার হচ্ছে সবসময় ডিনায়াল মোডে থাকেন, এবং ডিনায়াল মানে আমি কিছু মানবো না। সুতরাং এই যে মানবো না, এইটা করার জন্য উনি বিভিন্ন রকমের যুক্তি খাড়া করেন। ধরুন বলবে যে ইভিএম চুরি করেছে, কিংবা ধরুন বলবে টাকা ছড়িয়েছে, এই যে কথাগুলো বলা থাকে, কিন্তু এগুলো কিন্তু ওর মনের কথা নয়। এগুলো কিন্তু মনের ভেতরে যেটা থাকে সেটা উনি কখনো প্রকাশ করেন না। উনি যেটা বলেন সেটা উনি জানেন এবং জেনে বুঝে বলেন, এবং যেটা বলেন না সেটা সবসময় হিডেন রেখে দেন। এটাই হচ্ছে ওর টেকনিক অফ অপারেশন। কারণ কখন উনি কি করবেন নোবডি নোজ। আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নটা খুব সঙ্গত, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে আজকে যদি এক্সিট পোলগুলো সবকটাই মিলে, এবং আমার ধারণা বেশিরভাগই মিলবে, এবং বিজেপি 1 নম্বর পার্টি হিসেবে ইমার্জ করবে, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি এবং ওখানেই আমি স্টিক করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশান বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হচ্ছে সবটাই বলবেন এগুলো বাজে, আমাদের জোর করে হারানো হয়েছে, জালিয়াতি হয়েছে। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মেলে ধরবেন ধীরে 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 ধীরে। 2 বছর হাতে সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানেন ওর এই খেলাটা সেমিফাইনালের খেলা, এবং এই খেলাটা উনি হেরে গেছেন, এবং হেরে গেছেন বলেই উনি অলরেডি স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছেন। INDIA অ্যালায়েন্সের মিটিং কালকে হয়েছে, সেখানে উনি যাননি, অথচ ওকে ধরেই 30টা আসন INDIA এর যারা জোট ছিল তারা বলছে আমরা 30টা আসন পাবো, 12টা বিজেপি পাবে, সুতরাং আমরা ওখানে জিতবো। এই 30টা নিশ্চয়ই কংগ্রেস CPM পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরেই বলা হচ্ছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে কিছুই, মানে কোনো মুখই খোলেননি। উল্টে আজকে বলেছেন, যেমন আমরা শুনেছি, যে বাইরে কি হচ্ছে আমি জানি না, তো কি হবে আমি বলতে পারবো না। এবার এই যে ওর যে চেঞ্জ অফ স্ট্যান্ড, শিফট অফ স্ট্যান্ড, এটাই হচ্ছে ওনার রাজনৈতিক সার্ভাইভালের জায়গা। আপনি জানেন উনি সবার সঙ্গেই মোটামুটি ঘর করেছেন, কংগ্রেসের সঙ্গে করেছেন, বিজেপির সঙ্গে করেছেন, সবার সঙ্গেই করেছেন, এবং 4 বার মন্ত্রী হয়েছেন, কিন্তু কোনো টার্ম ফুলফিল করেননি। কিন্তু মুখ্যমন্ত্রীর টার্মটা উনি চালিয়ে যাচ্ছেন। ওনার যে করে একটাই রাস্তা, আপনারা যেটা ভাবছেন কি করে সার্ভাইভ করব, কিভাবে বাঁচবো, কি বাঁচাবো, দল বাঁচাবো, পরিবার বাঁচাবো, না নিজেকে বাঁচাবো, এই হচ্ছে ব্যাপার। ওনার হচ্ছে সবসময় প্লেইং দ্য বল টু সেভ ওয়ান সেলফ। হাউ ডু আই সেভ? অন্য কে কিভাবে থাকবে আমার জানার দরকার নেই। আমি এটা এক ধরনের ইনস্টিংক্ট যে আমি নিজে কতটা সেফ সাইডে যাব, এটা সবারই থাকে, কিন্তু ওনার এর মধ্যে বেশিরভাগটাই আছে। সুতরাং এই যে যদি এক্সিট পোলগুলো সবকটা মিলে যায়, তাহলে দেখবেন আপনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস ভ্যালুতে যদি নেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব উত্তেজিত, ভীষণ দুঃখিত,
ভীষণ ক্ষুব্ধ কিংবা ভীষণ বিচলিত, ওসব কিছুই না। উনি খুব ভালো করেই জানেন যে কি হতে চলেছে এবং ঠিক সেই মতো অলরেডি ক্যালকুলেশন করে রেখেছেন। উনি, আপনারা কোনোদিন ভাবতেই পারেননি যে 2 বছর ধরে জগদীশ ধনখড়ের সঙ্গে উনি হাতাগুন্তি ছোঁড়াছুড়ি করলেন, কিন্তু যখন সাপোর্টটা দেওয়ার হলো ওয়াকআউট করে বেরিয়ে চলে গেলেন, ঠিক সাপোর্টটা দিয়ে দিলেন। এরকম বহু ঘটনা আছে। 49টা বিল পাস হয়েছে, যে বিলগুলোতে সবকটাই ওয়াকআউট করে চলে গেছে তৃণমূলের সাংসদরা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ বার্ড অফ প্যাসেজ। আ বার্ড অফ প্যাসেজকে ইউ ক্যানট মেজার অর জাজ ইজিলি। ইউ উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট শি ইজ ডুইং। আর কখনো ফেস ভ্যালুতে ওকে নেবেন না। আমি আবার বলছি, যিনি ওকে ফেস ভ্যালুতে নেবেন তিনি গর্তে পড়তে বাধ্য। উনি যদি শি ডাজন্ট বিলিভ হার রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। আমার সন্দেহ আছে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কতটা বিশ্বাস করেন। আমার মনে হয় না উনি করেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যার জন্য আপনি দেখেছেন খুব সিলেক্টিভলি উনি অ্যাপিয়ার করিয়েছেন এইবারের ইলেকশনে। সামনের ইলেকশনে, সামনে 2024-এ কি হবে তার মহড়া অলরেডি উনি কষে ফেলেছেন, ছক উনি অলরেডি বেনে ফেলেছে, আমি যতটুকু ওনাকে বুঝি। সুতরাং খুব নাইভলি ব্যাপারটা এটা বলা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্ট্রাইক হবার পরে, মানে অ্যাক্সিস কিংবা অন্য কোনো যে সমস্ত বড় বড় সংস্থা আছে যারা পোল সার্ভে করেছে, সবকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গেছে। সবাই 25 থেকে 31 দিচ্ছে, কেউ বা 22 দিচ্ছে। মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছে, 20+ দিচ্ছে সবাই বেশিরভাগই। আমার কিন্তু মনে হয়েছে যে যেগুলো খুব ক্রেডিবল তারা কিন্তু ওটাকে 25 থেকে 31-এর মধ্যেই রাখছে। একটা কোনো সাইলেন্ট রেভলিউশন, আমারও একটা গাট ফিলিং আছে যে থ্রেশহোল্ডটা বোধহয় বাড়বে এবং সেটা বোধহয় 25-এর কাছে চলে যাবে কিংবা 25 ক্রস করে যাবে। সুতরাং 20 ক্রস করলেও মমতার কাছে যা, 25 ক্রস করলেও পায়। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আগে থেকে একটা যেটা বলে পলিটিক্যাল ছক, সেইটা কষে নেন, কষে নিয়ে দর কষাকষি করেন। উনি 1 তারিখের মিটিংয়ে যাননি INDA অ্যালায়েন্সের, আবার 4 তারিখের মিটিংয়ে 4 তারিখের মিটিংয়ে প্রপোজাল দিয়েছিলেন, কিন্তু 4 তারিখ রেজাল্ট আসছে। কেন যেতে চেয়েছিলেন এইগুলো উনি খুব পরিষ্কারভাবে বলেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি একটা জিনিস বুঝুন, মমতা ব্যানার্জি কি রেজাল্ট হবে তার ওপর ডিপেন্ড করে কোনো অ্যাকশন নেন না। এইভাবে যারা মমতা ব্যানার্জিকে বোঝেন তারা কিন্তু ভুল। 3টে অপশন ওর হাতে রয়েছে। ইফ এক্সিট পোল যদি মিলে যায়, 3টে অপশন রয়েছে। প্রথম কথা হচ্ছে পুরোটাই EVM ম্যানিপুলেট করে জিতেছেন বলবেন। দ্বিতীয় হচ্ছে সংঘাত এবং সংঘর্ষ জারি করে রেখে যতটা যাওয়া যায় সেটা করতে পারেন। আর 3 নম্বর যে অপশনটা ওর হাতে রয়েছে সেটা হচ্ছে সরাসরি সারেন্ডার করে NDA-তে যোগ দিয়ে দেওয়া বা জুড়ে যাওয়া এবং তার পেছনে কজ দেখানো, কারণ দেখানো যে বাংলার বৃহত্তর স্বার্থে আমি NDA-তে সংযুক্ত হলাম, বাংলাকে উন্নত করার জন্য, ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করার জন্য। 3টে অপশন ওর হাতে রয়েছে। আমি একটু স্পেসিফিক আপনার কাছে এই 1 লাইনের উত্তর চাইবো যে 3টে অপশনের মধ্যে হুইচ ওয়ান শি উড প্রেফার। দেখুন, ইমিডিয়েট দুটো ব্যাপার থাকে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমিডিয়েট রিয়াকশন থাকে, একটা লং টার্ম রিয়াকশন। আমি লং টার্মটাই বলছি। যদি লং টার্মটা বলেন, এটা বলা কিন্তু খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে এটা যে স্পেকুলেট করবে তার কিছু একটা বার্গেনিং এর জায়গায় উনি যাবেন, সবসময় বার্গেনিং এর জায়গায়, কারণ উনি চিরন্তন করেন। এবং যেহেতু উনি একটা ছোট দল চালান, উনি সেটা জানেন যে সেই ছোট দল চালানোর জন্য অনেক কম্পালশন আছে, সেই কম্পালশন গুলো ফেস করে ওকে এগোতে হয়। সুতরাং এই লিবার্টিটা ওকে আমি সবসময় দিই যে হোয়াট শি উইল ডু, কে সারা যা হবে তা হবে, এখন কিছু বলা যাবে না। আপনি এখন ইমিডিয়েট কি, ইমিডিয়েট বলা EVM চুরি করেছে কিংবা ভুল স্ট্র্যাটেজি এটা বলে লং টার্মে তাদের সঙ্গে একটা। এবার এটা চলে গেল, উনি দুটো দিক খেলে। একদিকে হচ্ছে পাওয়ার প্লে করেন, আর পাশাপাশি আবার পিপলস প্লেটা করেন। পিপলস প্লেটা হচ্ছে ওই চুরি টুরি এইগুলো দেখানো, আর পাওয়ার প্লে যেটা, সেটা আপনি কোনোদিন জানতে পারবেন না কার সঙ্গে রিলেশন করছেন, কোথায় কি বার্গেনিং করছেন। শি ইজ আ মার্ভেলাস মাস্টার পলিটিক্যাল বার্গেনার। মানে রাজনীতির ব্যবসাটা
ভারতবর্ষে যদি কেউ অন্য কেউ বুঝে থাকে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাকে জাজ করা চট করে এখনই সম্ভব নয়। অনেক ধন্যবাদ।